সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সকলকে নিয়ে নিরাপদে বাসায় অবস্থান করছো এবং সাথে তোমরা তোমাদের অধ্যয়ন জারি রেখেছো, চালিয়ে যাচ্ছ এবং পূর্বে আলোচিত বিভিন্ন অধ্যায়ের পাঠসমূহ তোমরা কি বাসায় খুব সুন্দরভাবে অনুশীলন করছো। আজকের ক্লাসে আমি তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ত্রয়োদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। এর পূর্বে ত্রয়োদশ অধ্যায়ের কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যসমূহ নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছিল। আজ আমরা এর পরবর্তী পাঠসমূহ আলোচনা করব। তাহলে এই লোগোগুলি তোমাদের কাছে অনেক পরিচিত, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যেহেতু ত্রয়োদশ অধ্যায় বলা হয়েছে, ত্রয়োদশ অধ্যায়ের টপিকস হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করব এবং এখানে যে উপরে লোগোটি দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সরকার দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত হয়, সরকারের ব্যাংক হিসেবে পরিচালিত হয় এবং সরকারকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক মতিঝিল, ঢাকা। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত? মতিঝিল, ঢাকাতে অবস্থিত এবং এটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের লোগো। তাহলে আমাদের আজকে পাঠ শিরোনাম বা কোন পাঠ নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। এর পূর্বের ক্লাসে বা এই অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের এই পাঠে আমি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কোন কোন কাজগুলো সম্পাদন করে থাকে সে বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করব। তাহলে আজকের যে পাঠ, সে পাঠ থেকে আমরা কি কি শিখতে পারবো? কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা বলতে পারবো, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের উপভোক্তা বলতে পারবো, কেন্দ্রীয় ব্যাংক ঋণ গ্রহণের শেষ আশ্রয়স্থলটা ব্যাখ্যা করতে পারবো এবং শিল্প উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের অবদান ব্যাপক তা বিশ্লেষণ করতে পারবো। তাহলে এখানে যদি আমরা দেখতে পাই, দেখো কেন্দ্রীয় ব্যাংক রয়েছে বা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। তাহলে এখানে কেন্দ্রীয় ব্যাংকের কাজকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সাধারণ কার্যাবলী, আরেকটি হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী, সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলী। তাহলে এর আগে আমাদের পূর্বের পাঠ থেকে যদি আমি যাচাই করতে চাই যে আসলে আমাদের কেন্দ্রীয় ব্যাংক কি বা কাকে বলে এবং কেন্দ্রীয় ব্যাংক এর সংজ্ঞা তোমাদের মনে আছে কিনা, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের হচ্ছে সরকারের এমন একটি প্রতিষ্ঠান যা সরকারের অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে এবং যা উক্ত কার্যাবলী সম্পাদনকালে বিভিন্ন উপায়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যাবলীর উপর প্রভাব বিস্তার করে সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে থাকে। অর্থাৎ এটি অধ্যাপক সিয়ার্সের মতে যে কেন্দ্রীয় ব্যাংক কি বা কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে বা কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে, এই সংজ্ঞায় সেই বিষয়গুলো আলোকপাত করা হয়েছে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সরকারের এমন একটি প্রতিষ্ঠান যা সরকারের অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী কি করে, তারা নিজেরাই সম্পাদন করে এবং যা উক্ত কার্যাবলী সম্পাদনকালে বিভিন্ন উপায়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যাবলীর উপর কি যে প্রভাব বিস্তার করে সরকার তার আর্থিক নীতি বাস্তবায়ন করে থাকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কাজ চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সাধারণ কার্যাবলী, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কোন ধরনের কাজগুলো করে থাকে তা এখানে স্পেসিফিক ভাবে বা সুনির্দিষ্টভাবে আলাদা করা হয়েছে। আরেকটি রয়েছে সরকারের ব্যাংক হিসেবে কাজ, সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ এবং অন্যান্য কার্যাবলী। তাহলে সাধারণ কার্যাবলীর প্রথম কাজ যেটি কেন্দ্রীয় ব্যাংক করে থাকে সেটি দেশে প্রচলিত বিভিন্ন ধরনের কাগজি ও ধাতব মুদ্রার কি করে থাকে, প্রচলন করে থাকে। একটি দেশের কাগজ এবং কাগজি নোট এবং বা ধাতব নোট বা টাকা তৈরির একমাত্র প্রাধিকারপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
যারা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে নোট ও মুদ্রা প্রচলন করে সরকারের কাজে কি করে থাকে, সাহায্য এবং সহযোগিতা করে থাকে। তাহলে অন্যান্য কোনো বাণিজ্যিক ব্যাংক বা বিশেষায়িত ব্যাংক কোনোভাবেই নোট বা মুদ্রার প্রচলনে অংশগ্রহণ করতে পারে না। তাহলে তারা সরকারের পক্ষে একটি কাজ সম্পাদন করে থাকে। তারপরে রয়েছে মুদ্রা বাজারের অভিভাবক। তাহলে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক এবং মুদ্রার পূর্ণ নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে থাকে। তাহলে আমাদের দেশের মুদ্রা বাজার বা মনিটরি মার্কেট বা শেয়ার মার্কেটে মূল অভিভাবক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ কেন্দ্রীয় ব্যাংক প্রধান ব্যাংক হিসেবে অন্যান্য বাণিজ্যিক এবং বিশেষায়িত ব্যাংকগুলোকে কি করে থাকে, প্রত্যক্ষভাবে মনিটরিং করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে। যদি কোনো নির্দেশনামূলক কাজ থাকে তারা করিয়ে নিয়ে থাকে। সর্বোপরি সে একটি পরিবারের প্রধান বা মুরব্বী হিসেবে যেভাবে তার অধস্তনদের পরিচালনা করা উচিত সেভাবেই সে কি করে থাকে, মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে থাকে। এরপরে রয়েছে বৈদেশিক মুদ্রা তহবিল সংরক্ষণ। এর আগেও আসলে কিছু বিষয় রয়েছে, যেমন সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি, যে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা, বিল, হুন্ডি ইত্যাদির মাধ্যমে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে থাকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা, বিল, হুন্ডি ইত্যাদি কি করে থাকে, ইস্যু করে থাকে। তাহলে এগুলোর মাধ্যমে কি হয়, সহজে বিনিময় মাধ্যম সৃষ্টি করা যাবে, দ্য ক্রিয়েশন অফ ইজি মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এরপরে রয়েছে ঋণ নিয়ন্ত্রণ। তাহলে ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি, জমার হার পরিবর্তন, অর্থনৈতিক প্ররোচনা ইত্যাদি ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের নীতি ঘোষণা, সেটিও শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকই নিতে পারে এবং কেন্দ্রীয় ব্যাংকই সমন্বয় করতে পারে। এটিও কোনোভাবে অন্যান্য বাণিজ্যিক ব্যাংক বা বিশেষায়িত ব্যাংক করতে পারে না। তারা কোনোভাবেই মালিকানা হিসেবে ব্যাংক হার নীতি বা খোলাবাজার নীতি বা জমার হার পরিবর্তন নীতি ইত্যাদি ঘোষণা করতে পারে না। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি পারে, তো ব্যাংক হার নীতি অর্থাৎ বিনিময় হার নীতি। এরপর হচ্ছে খোলাবাজার নীতি, জমার হার পরিবর্তন, অর্থাৎ কি পরিমাণ অর্থ জমা থাকবে বা কি পরিমাণ অর্থ বিভিন্ন ধরনের হিসাব থেকে উত্তোলন করা যাবে সেগুলোর হার নির্ণয় করে থাকে। এরপর রয়েছে যে নৈতিক প্ররোচনা। নৈতিকতা সম্পর্কিত প্রেষণা বা প্রণোদনা ইত্যাদিও কেন্দ্রীয় ব্যাংক দিয়ে থাকে। তারপর রয়েছে বৈদেশিক মুদ্রা তহবিল সংরক্ষণ। তাহলে একটি দেশের মুদ্রার বিনিময় হার নির্ভর করে সেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর। তাহলে আমাদের দেশে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা কি রয়েছে, রিজার্ভ রয়েছে। দেশের বাইরে কর্মরত যে রেমিটেন্স যোদ্ধা আছেন বা বিদেশে অবস্থানকারী দেশের বিভিন্ন নাগরিক, তারা প্রতিনিয়তই কি করছে, তাদের অর্জিত অর্থ আমাদের এদেশে ব্যাংকের মাধ্যমে কি করছে, জমা রাখছে। তাহলে একটি দেশের মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে সেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর। তাহলে আমাদের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কতটুকু আছে এবং তার উপর ভিত্তি করে কি করা হয়ে থাকে, বৈদেশিক মুদ্রার তহবিল বা মুদ্রার রিজার্ভ এর উপর নির্ভর করে মুদ্রার বিনিময় হার সাধারণত কি করে থাকে, নির্ভর করে থাকে। এরপর হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি, যেটা আমি আলোচনা করেছি, যে চেক বা কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা, বিল বা হুন্ডির মাধ্যমে কি করে থাকে, সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে থাকে। এরপর হচ্ছে ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। তাহলে তোমরা যদি খেয়াল করো যে সাধারণত 10 থেকে 15 বা 20 বছর আগে বর্তমানে যে বাণিজ্যিক ব্যাংকের অবস্থা, মডার্নাইজেশন, তাদের সেবা বা পণ্যের মধ্যে যে ভ্যারাইটি, সেটি কখনোই ছিল না। গতানুগতিকভাবে কি করা হতো, ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হতো মেশিনের মাধ্যমে না করে ম্যানুয়ালি সেটা করা হতো, যেটা বিশেষভাবে ব্যয়সাধ্য, কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ছিল। তাহলে আস্তে আস্তে কি হয়েছে, এই ব্যাংক ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। ব্যাংক পৃথিবীর অন্যান্য ব্যাংকিং সিস্টেমের সাথে একাত্মতা ঘোষণা করে তারাও তাদেরকে
ব্যাংককে ডিজিটালাইজ করেছে এবং এই ডিজিটালাইজের অংশ হিসেবেই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা গ্রাহককে প্রদান করছে। কর্মসংস্থান সৃষ্টি, তাহলে এটি সহজেই অনুমেয় যে কর্মসংস্থান সৃষ্টিতে কেন্দ্রীয় ব্যাংক কী করে থাকে, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠা, নতুন নতুন শাখা খোলার অনুমতি প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক কর্মসংস্থান সৃষ্টি করে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত অন্যান্য ব্যাংক শুরু করার বা তৈরি করার অনুমতি দিয়ে থাকে। তাহলে এই যে নতুন নতুন ব্যাংক এবং প্রতিষ্ঠার অনুমতি প্রদানের মাধ্যমে তারা কি করছে, সেখানে যে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক নিয়োজিত আছেন তাদের কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে। এরপর রয়েছে যেমন আরও কিছু বিষয় রয়েছে, যেমন মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, মূল্য স্থিতিশীল রাখা, বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ, দেন রয়েছে ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারকি। এরপর রয়েছে সরকারের ব্যাংক হিসাবে যে বিশেষ সম্পাদিত কার্যাবলী, সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত, তাহলে সরকারের পক্ষ হয়ে বাণিজ্যিক ব্যাংক যে সকল কার্যাবলী সম্পাদন করে, যেমন তহবিল সংরক্ষণ রয়েছে, তাহলে তহবিল সংরক্ষণ, কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থ ও অন্যান্য সম্পদের তহবিল কি করে থাকে, সংরক্ষণ করে থাকে। যেহেতু বলা হয়েছিল যে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি সরকারের ব্যাংক হিসেবে কাজ করে থাকে, তাহলে সেক্ষেত্রে সরকারের কাজের অংশ হিসেবে বিভিন্ন ধরনের সরকারের তহবিল সমূহ কেন্দ্রীয় ব্যাংক সংরক্ষণ করে থাকে। এরপরে লেনদেন সম্পাদন, কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে অভ্যন্তরীণ আন্তর্জাতিক পর্যায়ে লেনদেন সম্পাদন করে থাকে। তাহলে সরকারের ব্যাংক হিসেবে সরকারের বিভিন্ন ধরনের লেনদেন সমূহ কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষ থেকে সম্পন্ন বা সম্পাদন করে। তাহলে এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে অভ্যন্তরীণ আন্তর্জাতিক পর্যায়ে লেনদেন সম্পাদন করে থাকে। বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়, তাহলে দেশের পক্ষে বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়, পারচেজ অ্যান্ড সেল অফ ফরেন কারেন্সি কেন্দ্রীয় ব্যাংকের একটি উল্লেখযোগ্য কাজ। অর্থাৎ শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে সরকারের দায়িত্বপ্রাপ্ত কাজসমূহ কী করে থাকে, সরকারের পক্ষে থেকে সম্পাদন করে থাকে। তাহলে এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক একমাত্র কি রয়েছে, দেশের পক্ষে বৈদেশিক মুদ্রা ক্রয় এবং বিক্রয় করার অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠান রয়েছে। এরপর রয়েছে যে সকল ব্যাংকের নতুন শাখা খোলা এবং অনুমতি দান। তাহলে সকল ব্যাংকার কেন বলা হয়ে থাকে, কারণ কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থার প্রধান ব্যাংক হিসেবে দেশের সকল বাণিজ্যিক ব্যাংক বিশেষায়িত ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ, পরামর্শ দান, তা সঠিকভাবে তাদের কার্যাবলী পরিচালনা করছে কিনা সেটা মনিটরিং এবং দিন শেষে মনিটরিংয়ের মাধ্যমে সৃষ্ট সমস্যাসমূহ সহজ সমাধানের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করে থাকে। এরপরে ব্যাংকের নতুন শাখা খোলার অনুমতি দেন। তাহলে কেন্দ্রীয় ব্যাংক ছাড়া একটি দেশের অন্য কোনো ব্যাংকের নতুন শাখা খোলার অনুমোদন দিতে পারে না। তাহলে সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সরকারের সিদ্ধান্ত গ্রহণেও কি করে থাকে, সাহায্য করে থাকে এবং তাদের কাজকে আরও সহজ করতে বলিষ্ঠভাবে তারা সে সকল কাজ সম্পাদনের চেষ্টা করে। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ, তাহলে আরেকটি কার্যাবলী রয়েছে যে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ। তাহলে আমি বলেছিলাম যে আমাদের দেশে যে সকল বাণিজ্যিক বা বিশেষায়িত ব্যাংক রয়েছে তাদের মনিটর করা, তাদের নিয়ন্ত্রণ করা, তাদের পর্যবেক্ষণ করা এবং পর্যবেক্ষণের মাধ্যমে সৃষ্ট সমস্যাসমূহ সমাধান করা ইত্যাদি কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তাহলে
তারা এরই অংশ হিসেবে বাণিজ্যিক ব্যাংকের যে সকল কার্যাবলী রয়েছে তা নিয়ন্ত্রণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক চাইলে তাদের ইচ্ছামতো যে কোনো ধরনের নীতিমালা বা সিদ্ধান্ত গ্রহণ করে তার আলোকে কার্যক্রম পরিচালনা করতে পারে না। তারা সম্পূর্ণ প্রত্যক্ষভাবে বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে তাদের কার্যাবলী সম্পাদন করতে পারে। এরপর হচ্ছে অন্যান্য কার্যাবলী, যেমন অন্যান্য কার্যাবলীর মধ্যে রয়েছে যেমন কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন, সমবায় ব্যাংকের উন্নয়ন, গবেষণা কার্যক্রম, ঋণের ব্যবহার নিশ্চিতকরণ। তার মধ্যে প্রথমটি রয়েছে কৃষি উন্নয়ন, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কৃষি খাতে উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কৃষি ব্যাংক স্থাপন বা কৃষি ঋণ কার্যক্রম গ্রহণ করে থাকে। তাহলে সরকারের বিশেষায়িত ব্যাংকের মধ্যে একটি অন্যতম হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষকদেরকে সহজ শর্তে সার, বীজ, কীটনাশক এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য আনুপাতিক হারে ঋণ প্রদান করে থাকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক এই কার্যক্রমের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে রয়েছে শিল্প উন্নয়ন। তাহলে শিল্প বিনিয়োগ উৎসাহমূলক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক সরকারের নীতি নির্ধারণ সহ ঋণ সহযোগিতা করে থাকে। অর্থাৎ সরকারকে এই ক্ষেত্রে শিল্প উন্নয়নের ক্ষেত্রে শিল্প বিনিয়োগ উৎসাহমূলক পরিকল্পনা প্রণয়নে সহায়তা ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক কী করে থাকে? সরকারকে নীতি নির্ধারণ সহ ঋণ সহযোগিতা প্রদানে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম সম্পন্ন করে থাকে। তাহলে এরই মাধ্যমে দিনে দিনে কি হচ্ছে? শিল্প উন্নয়ন আরও বেগবান এবং ত্বরান্বিত হচ্ছে। তাহলে আজকের যে পাঠটার মধ্যে কিছু অংশ বাদ পড়ে গেছে, যেমন সমবায় ব্যাংকের উন্নয়ন। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সমবায় ব্যাংকের উন্নয়নে ঋণ সুবিধা সহ নানাবিধ কার্যক্রমের মাধ্যমে সহায়তা করে থাকে। গবেষণা কার্যক্রম, তাহলে শিল্প বাণিজ্য তথা সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি সাধনের উপায় উদ্ভাবন, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। এরপরে রয়েছে ঋণের ব্যবহার নিশ্চিতকরণ। তাহলে সঠিকভাবে সঠিক স্থানে যদি ঋণ প্রদান করা হয় এবং তা সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে ঋণ প্রদানের সার্থকতা রয়েছে। অর্থাৎ যে উদ্দেশ্যে ঋণ প্রদান করে হচ্ছে তা মাধ্যমে তারা কি করতে পারবে? সফলতা অর্জন করতে পারবে। এরপর হচ্ছে ঋণের ব্যবহার নিশ্চিতকরণ। তাহলে বাজারে প্রদত্ত ঋণের যথাযোগ্য উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ যে উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক ঋণ স্যাংশন করেছে সেই উদ্দেশ্যে আদৌ সম্পাদিত হচ্ছে কিনা তা অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক মনিটরিং করবে। তাহলে এর মাধ্যমে ঋণের ব্যবহার কী হবে? সর্বোচ্চ নিশ্চিতকরণ সম্পন্ন হবে। তাহলে আজকে দুটো বিষয়ে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে। এরপরে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক কী বা কাকে বলে। তাহলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নাম কি? আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কয় ধরনের কাজ করে থাকে? কেন্দ্রীয় ব্যাংক 4 ধরনের কাজ সম্পাদন করে থাকে, যেমন সাধারণ কার্যাবলী, তারপর রয়েছে সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী, এরপরে রয়েছে সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলী। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত? আমরা জানি, সকলেই জানো যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক মতিঝিল, ঢাকাতে তাদের প্রধান কার্যালয় কি রয়েছে? অবস্থিত রয়েছে। একটু আগে আলোচনাতে এটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই টপিকস অনুসারে কেন্দ্রীয় ব্যাংক ত্রয়োদশ অধ্যায়ের কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বাসায় অনুশীলন করবে। প্রয়োজনে টেক্সট বই থেকে সাহায্য নিবে, সহযোগিতা নিবে এবং সেটি আত্মস্থ করবে। তো আজকের জন্য এতটুকুই। সকলকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে বলবো যে তোমরা অবশ্যই যে আলোচনা রয়েছে সেই আলোচনার জিস্ট পয়েন্ট ধরে সেটি অনুশীলন করবে। যেহেতু ফিন্যান্স এবং ব্যাংকিং অধ্যায়ের ফিন্যান্স এবং ব্যাংকিং থেকে আলাদা আলাদা প্রশ্ন উত্তর করতে হবে এবং সেক্ষেত্রে তাত্ত্বিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এটি অবশ্যই তোমরা বাসায় অনুশীলন করবে, পড়বে এবং সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করবে। তো আজকের ক্লাসে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।
ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়ালেখা চালিয়ে যাবে। সকলকে ধন্যবাদ।